7,000 বর্গ কিলোমিটার জুড়ে ভয়ঙ্কর বরফের আস্তরণ। সেখানেই হয় একটা বিমান দুর্ঘটনা। একদিন 2 দিন নয়, পুরো 72 দিনের টিকে থাকার লড়াই। প্রাকৃতিক সৌন্দর্য যখন নিজের ভয়াবহ রূপ দেখায়, তখন বেঁচে থাকার জন্য শুধু নিঃশ্বাসটাই যথেষ্ট নয়। প্রতিদিন সূর্য উদয়ের সাথে একটা নতুন যুদ্ধ শুরু হয়। বেঁচে থাকার ইচ্ছা আর প্রচন্ড খিদের জ্বালায় যখন প্রিয় মানুষ আর বন্ধুদের লাশ ছিঁড়ে খেতে হয়। কি হয়েছিল তাদের সাথে? তারা কি আদৌ বেঁচে ফিরতে পারবে? প্রশ্ন অনেক, উত্তর একটাই। এক্সপ্লেনটা সম্পূর্ণ দেখতে হবে। সালটা 1972 সাল। উরাগুয়েন খ্রিস্টান ক্লাব এবং অন্য একটা দলের সাথে একটি খেলা হচ্ছে। ম্যাচ শেষে ওল্ড ক্রিস্টিয়ান ক্লাব হেরে গেছে। গোসল করার সময় রবার্ট নামে একটা প্লেয়ারের উপর সবাই চড়াও হয়, কারণ সে নান্দুকে বলটা পাস করলে তারা ম্যাচটা জিততে পারতো। সে এমনটি করেনি বলে সবাই তার উপরে রেগে আছে। তখন ক্লাবের ক্যাপ্টেন মার্সেলো এসে পরিস্থিতি সামলে নেয় আর সবাইকে জানায় তারা একটা ট্রিপের আয়োজন করেছে। জায়গাটার নাম চিলি স্যান্টিয়াগো, যা ব্রাজিলের কোনো একটা জায়গায় অবস্থিত। এতে করে তাদের সবার মন ভালো হয়ে যাবে। এছাড়াও হবে নতুন একটা অভিজ্ঞতা। ট্রিপের চাঁদা হিসাবে ধরা হয়েছে $45, যা আজকের মধ্যেই ক্যাপ্টেনকে দিতে হবে। সে আরো জানায় খেলোয়াড়রা চাইলে যে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকেও তারা নিজের সঙ্গে নিয়ে যেতে পারে। এটা শুনে খেলোয়াড়রা অনেক খুশি হয়। এবার ড্যানি বলে সে নিজের কাজিনদের সঙ্গে নিতে চায়। ক্লাব থেকে বেরিয়ে গ্রেস্তন যায় চার্চে। সে একটা চিঠিতে তার বন্ধু নোমানকে চিলিতে আসার কথা জানায়, তবে সে জানায় সামনে তার এক্সাম, তাই সে যেতে পারবে না। তবে অবশ্য বন্ধুদের জড়াজড়িতে সে রাজি হয়ে যায়। 13ই অক্টোবর বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ সবাই এয়ারপোর্টে পৌঁছে যায়। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সবাই ফটোশুট করে প্লেনে উঠে বসে। প্লেনে ছিল তারা 40 জন, সঙ্গে 5 জন ক্রু মেম্বার। প্লেন তখন আন্দিজ পর্বতমালার উপর দিয়ে উঠছে। ভেতরে তারা সবাই মজা করতে ব্যস্ত। বলে রাখা ভালো, আন্দিজ পর্বত হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মহাদেশের পর্বত, যা প্রায় 7,000 কিলোমিটার জুড়ে দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্ত বরাবর বিস্তৃত। চিলি যেতে হলে তাদের এই বিশাল সৌন্দর্যময় পর্বতমালার উপর দিয়ে যেতে হবে। নিজেদের মতো গল্প আর আন্দিজের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে করতে প্লেনটা হঠাৎ করে কেঁপে ওঠে। তারা সেটা নিয়ে মজা করতে থাকে। সমুদ্র যেমন কারো জিনিস হারিয়ে ফেললে সেটা সময়ের সাথে ফিরিয়ে দেয়, তেমনি আন্দিজের উপর দিয়ে কোনো কিছু পেরিয়ে গেলে আন্দিজ সবসময় তা নিজের দিকে টেনে নেয়। অনেক প্লেনেরই এখানে দুর্ঘটনা ঘটেছে। অনেকের মতে প্লেনে থাকা গরম হাওয়া এবং বরফের ঠান্ডা হাওয়া মিশে একটা সাকশন ইফেক্ট তৈরি করে, যার জন্য অনেক প্লেন দুলতে থাকে। তবে চার্টার প্লেনের পক্ষে বেশি উচ্চতায় যাওয়া সম্ভব নয়, তাই তারা আন্দিজের দক্ষিণে যে অঞ্চলগুলোতে কম উচ্চতায় পাহাড় আছে সেদিক দিয়ে চিলিতে যাবে। এর মধ্যে প্লেনে একটা অ্যানাউন্সমেন্ট করা হয় কিছুক্ষণের মধ্যে তারা চিলি পৌঁছে যাবে, তাই সবাই যেন নিজের সিট বেল্ট পরে নেয়। এমন সময় পাইলটের চোখের সামনে বরফের ঝড় আর কুয়াশায় ঝাপসা হয়ে যায়, তাই সে ইঞ্জিনের পাওয়ার বাড়িয়ে প্লেনটাকে উপরে ওঠানোর চেষ্টা করে। এতেই ঘটে বিপত্তি। একটা পাহাড় সামনে চলে আসলে প্লেনটা ক্র্যাশ করে। টেল সেক্টরটা একদিকে আর সামনের সেক্টরটা অন্যদিকে ছিটকে পড়ে যায়। যারা প্লেনের সামনের দিকে ছিল তারা প্রচন্ড জোরে মাটিতে আছড়ে পড়ে। এর ফলে বেশিরভাগ মানুষই মারা যায়। অল্প কিছু জনই ভাগ্যের জোরে বেঁচে যায়। ততক্ষণে তারা একে অপরকে উদ্ধার করতে লেগে পড়ে। রবার্ট রাগবির খেলোয়াড়ের সাথে সাথে একজন মেডিকেল স্টুডেন্ট। সে এডভারো নামের একজনকে বাঁচিয়ে তোলে আর জানতে পারে পাইলট এখনো বেঁচে আছে। এরপরে তারা পাইলটের কাছে যায় আর সেখানে একটা রেডিও দেখতে পায়, তবে সেটা ব্যাটারি ছাড়া কোনো কাজেরই না। ব্যাটারি ছিল প্লেনের পিছনের অংশে। পাইলট মারা যাওয়ার আগে তাদের কাছে বলে যায় আর 10 মিনিট সময় থাকলে তারা গন্তব্যে পৌঁছে যেত। ইতিমধ্যেই রাত নেমে আসে। এখন আন্দিজের তাপমাত্রা প্রায় -30 ডিগ্রি, অর্থাৎ এখানে তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব। এই জন্য তারা সবাই একে অপরকে জড়িয়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে। এত ঠান্ডায় অনেকে ঘুমাতেই পারছিল না। যারা অনেক বেশি আহত ছিল তাদের যন্ত্রণা যেন দ্বিগুণ হয়ে যায়। অনেক কষ্টে তাদের রাত কাটাতে হয়। সকালে সূর্য উদয়ের সাথে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাইরে বেরিয়ে আসে। অতিরিক্ত ঠান্ডার ফলে গত রাতে 3 জন মারা গেছে। নন্দু আর তার বোনের অবস্থাও খুবই খারাপ। তাদের দেখাশোনা করার মতো জায়গাটুকু প্লেনের মধ্যে ছিল না, তাই সবাই ঠিক করে প্লেনের মধ্যে থাকা সিটগুলো বাইরে বের করে দিলে অনেকটাই জায়গা পাওয়া যাবে এবং যারা আহত তাদের রোদে নিয়ে আসা হয়। এরপরে ব্যাগে থাকা সব খাবারগুলো বের করে এক জায়গায় সংগ্রহ করে রাখে। যারা মারা গেছে তাদের প্লেনের বাইরে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয় যতক্ষণ না রেস্কিউ টিম সেখানে আসছে। এরপর তারা সবাই খুবই অল্প পরিমাণে খাবার খায়। তারা খুব ভালো করেই জানতো এই খাবার দিয়ে তাদের অনেক দিন কাটাতে হবে, কারণ রেস্কিউ টিম এত বড় এলাকায় তাদের কবে খুঁজে পাবে এটা তো কোনো ঠিক নেই। এরই মধ্যে তারা প্লেনের শব্দ শুনতে পায়। এতে করে তারা আশাবাদী হয়ে
হয়ে ওঠে, তবে তারা প্লেনটা আর দেখতে পায় না। এইভাবেই কেটে যায় প্রথম দিন। পরদিন দেখা যায় প্লেনের চারদিকে সুটকেস দিয়ে তারা ঘিরে রেখেছে, যাতে বাহিরের ঠান্ডা বাতাস ভিতরে না আসে। রাতে তারা নিজেদের মধ্যে গল্প করছিল। সেখানে থেকে একজন বলে কালকে অবশ্যই রেস্কিউ টিম সেখানে আসবে। এই ভয়ঙ্কর সুন্দর জায়গা থেকে তারা অবশ্যই বেঁচে ফিরবে। এই প্রচন্ড ঠান্ডায় অনেক কষ্টে তারা রাত কাটায়। পরদিন দেখা যায় নান্দুর জ্ঞান ফিরল। তার অবস্থাও তার বোনের মতোই খারাপ। আহত অবস্থায় নান্দু সুচির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে, জিজ্ঞেস করে তার মায়ের কি অবস্থা, দুর্ঘটনায় সে বেঁচে আছে কিনা। তবে সে জানতে পারে তার মা আর বেঁচে নেই। মনে পড়ে যায় এখানে আসার আগে সে তার বাবাকে কথা দিয়েছিল সে তার মা আর বোনের রক্ষা করবে, কিন্তু সে তো কথা রাখতে পারেনি। এরপরে তারা কয়েকজন মিলে রেস্কিউ টিমের জন্য ব্যাগ আর সুটকেস দিয়ে একটা সাইন তৈরি করে। তখনই আবারও তারা প্লেনে আওয়াজ শুনতে পায়। এবার তারা জোরে চিৎকার করে আর আয়না দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। তখন দেখা যায় প্লেনটা তাদের দিকে আসছে। সবাই খুবই খুশি হয়। তারা ভাবে রেস্কিউ টিম তাদেরকে দেখেছে, এবার হয়তো ফাইনালি তারা বাড়ি ফিরতে পারবে। তারা একে অন্যকে জড়িয়ে ধরে, অনেকে খুশিতে কান্না করতে থাকে। কিন্তু সারাদিন পেরিয়ে গেলেও প্লেনটা তাদের নিতে আসে না। পরদিন সকালে আবারও তারা প্লেনে আওয়াজ শুনতে পায়। এবার তারা বুঝতে পারে কালকের প্লেনটা তাদেরকে দেখতেই পায়নি। জায়গাটা যেহেতু অনেক বড়, তাই রেস্কিউ টিম এক এক দিন এক এক জায়গায় খুঁজছে। কালকে প্লেনটি এখানে তাদের খুঁজতে এসেছিল, এজন্যই তারা দেখতে পেয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে রেস্কিউ টিম তাদের দেখতে পারেনি। তবে আজও তারা অন্যদিনের মতো প্লেনে শুধু আওয়াজই শুনতে পায়। তার মানে রেস্কিউ টিম আজ অন্যদিকে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। মার্সেলো এখনো আশাবাদী। সে মনে করছে রেস্কিউ টিম তাদেরকে খুঁজে বের করবে। তবে সে ছাড়া বাকি সবাই প্রায় হতাশ। রবার্ট তখন বলে তারা এইভাবে বিনা খাবারে 3 সপ্তাহ বেশি কোনোভাবেই বাঁচতে পারবে না। নামও বুঝতে পারে এভাবে চুপচাপ বসে থাকলে কেউই তাদের বাঁচাতে আসবে না। তাই তারা ঠিক করে পাহাড়ের ওপারে যাবে, যেখানে প্লেনের পেছনের অংশ পড়ে আছে। সেখান থেকে ব্যাটারি নিয়ে এসে তারা রেডিও কানেক্ট করবে। বিভিন্ন প্রোটেকশন নিয়ে 4 জন ব্যাটারি আনার উদ্দেশ্যে রওনা হয়। অনেকটা উপরে চলে আসলে তারা এবার বুঝতে পারে প্লেন কেন তাদেরকে দেখতে পায়নি। পুরো বরফে ঢাকা আন্দিজের মধ্যে অল্প কিছু মানুষকে পিঁপড়ের মতো দেখতে লাগছে। এমন সময় হঠাৎ আবার বরফে ধস নামে। তাই তারা প্লেনে ফিরে আসে। তাদের কাছে থাকা অল্প একটু খাবার তারা সবাই মিলে ভাগ করে খায়। এইভাবেই কেটে যায় 1 সপ্তাহ। তাদের কাছে আর কোনো খাবারের অবশিষ্ট নেই। পরিস্থিতি এতটাই ভয়াবহ, ক্ষুধার জ্বালায় নিজের ক্ষতস্থান থেকে মাংস ছেড়ে খেতে শুরু করে। ততক্ষণে নান্দুর জ্ঞান ফেরে। তবে তার অবস্থা খুবই শোচনীয়। বলে এখানে বেঁচে থাকার জন্য আমি সবকিছু করতে পারি, দরকার পড়লে বাইরে থাকা মৃত মানুষের মাংসও খেতে পারি। নান্দুর কথাটা যদিও কেউ মানসিক ভ্রম বলে উড়িয়ে দেয় না, তারা খুব ভালো করেই জানতো তাদের এছাড়ার উপায়ও নেই। তাই তারা সিদ্ধান্ত নেয় বেঁচে থাকার জন্য মৃত মানুষের মাংস খাওয়া হবে। যদিও তাদের মধ্যে কেউ ছিল তাদের বন্ধু, কেউ ছিল পরিবারের আপনজন। তাদের এই পাগলামিতে মার্সেলো পুরোপুরি বিরোধিতা করে। রবার্ট তখন তাকে বোঝায় পেটে খাবার না থাকায় সবার অবস্থাই শোচনীয়। তাই তাদের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, চলার শক্তিটুকু পর্যন্ত পাচ্ছে না। এই অবস্থায় তাদের বেঁচে থাকার জন্য যদি মৃত মানুষের মাংস খেতে হয় তাতেও তাদের কোনো আপত্তি নেই। সে আরো বলে সৃষ্টিকর্তাও জানে তারা এমন কাজ কেন করেছে, এই জন্য হয়তো নিশ্চয়ই তাদের ক্ষমা করে দেবেন। মার্সেলো ছাড়াও আরো কয়েকজন নিজেদের প্রিয়জনের মাংস খেতে চায় না। এই নিয়ে তাদের মধ্যে অনেকক্ষণ তর্কাতর্কি চলার পর অবশেষে ফিটো বলে সে মৃত মানুষের মাংস কেটে সবাইকে দেবে, যাতে বাকিদের অপরাধ বোধ থেকে মুক্ত রাখতে পারে। এদিকে যারা মাংস খেতে রাজি হয়েছিল না, ক্ষুধার যন্ত্রণায় তারা জুতোর ফিতে আর সিগারেট চিবিয়ে খেতে শুরু করে। ফলে এতদিনের খাবার আর পানির অভাবে তাদের ইউরিন কালো হয়ে আসে। এরপরে দেখা যায় নান্দুর বোন তার ভাইয়ের বুকেই প্রাণ ত্যাগ করে। সে নিজেকে সামলে বোনকে কবর দিয়ে দেয়। এবার সে এই জায়গায় আর কিছুতেই থাকতে চায় না। পরদিন দেখা যায় হঠাৎ করে নান্দুর শরীর প্রচন্ড খারাপ হয়ে যায়। নান্দুর এই অবস্থা দেখে যারা মাংস খাওয়ার বিরোধিতা করছিল তারাও এবার মাংস খেতে শুরু করে। ফিতো প্রতিদিন একটা করে বডি আনে আর পাহাড়ের পিছনে গিয়ে ছোট ছোট পিস করে সবাইকে খেতে দেয়। নিজেদের শরীর শেষ হয়ে যেতে দেখেও নামু, নান্দু আর মার্সেলো এখনো প্রিয় মানুষের মাংস খেতে নারাজ। তারা শুধু আকাশের দিকে চেয়ে আছে এই আশায় কখন রেস্কিউ টিম তাদের উদ্ধার করতে আসবে। এরই মাঝে কোকো বরফের মাঝে থাকা একটা ব্যাগের মধ্যে রেডিও পায়। যদিও সেটা এতদিন বরফের মধ্যে পড়ে থাকায় প্রায় নষ্ট হয়ে গেছে, তবে রয় সেটা ঠিক করে দেয়। কোকো প্লেনের ছাদে গিয়ে সিগন্যাল খুঁজতে থাকে। এবার তারা রেডিওতে জানতে পায় 10 দিন ধরে 17টা ইউনিট তাদেরকে খুঁজে বেরিয়েছে। ব্যর্থ হওয়ার কারণে সরকার তাদেরকে মৃত বলে ধরে নিয়েছে। তাই আজ থেকে তাদের খোঁজার জন্য আর কোনো প্লেন পাঠানো হবে না। আর প্লেনটা পরের বছর বরফ গললে উদ্ধার করার চেষ্টা করা হবে। এইসব কথা শুনে তাদের বেঁচে থাকার আশা যেন হারিয়ে যায়। স্বাভাবিকভাবেই সবাই ভেঙে পড়ে। এবার মার্সেলো যখন বুঝতে পারে তাদের বাঁচানোর জন্য কোনো রেস্কিউ টিম আসবে না, তাই আর উপায় না থাকায় সেও বাকিদের মতো মৃত মানুষের মাংস খেতে শুরু করে। বেঁচে থাকার শেষ চেষ্টা করতে কয়েকজন মিলে আবারও ব্যাটারি আনার জন্য পাহাড়ের
ওপারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সময় গড়িয়ে রাত নেমে আসে, তাদের শরীরের উপর দিয়ে তুষার ঝড় বয়ে যায়। কিন্তু পরদিন সকালে তারা বরফ থেকে বেরিয়ে আসে। কোনো মতে তারা আবারও প্লেনে ফিরে আসে। নামও ফিরে এলে নান্দু তার মুখের সামনে এক টুকরা মাংস ধরে। সেও জানতো বেঁচে থাকার জন্য এখন শক্তির প্রয়োজন, যা কিছু না খেলে সে কোনো মতেই পাবে না। অবশেষে মনের বিরুদ্ধে গিয়ে সে মাংসের টুকরোটা মুখে তুলে নেয়। নান্দুর দৃঢ় বিশ্বাস পাহাড়ের ওই পারেই রয়েছে চিলির সবুজ ঘাসে ভরা নতুন জলজান্ত প্রাণ। সেখানে পৌঁছানোর জন্য সে প্রতিদিন নিজেকে প্রস্তুত করতে থাকে। সেদিন প্লেনের মধ্যে এতদিন পর অতি সংকটের মাঝেও সবাই একটু গল্প করতে বসে। তখনই আবার তুষার ঝড়ে চারিদিকে সবকিছু ঢাকা পড়ে যায়। সবার আগে রয় বরফের আস্তরণ ভেঙে বেরিয়ে আসে। এরপরে সে আস্তে আস্তে বাকিদের বের করে। তবে তুষার ঝড়ে অনেকে মারা পড়েছে, তাদের মধ্যে ছিল কোকো। এরপরে তারা আবার একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারা জানতোই না তাদের জন্য আরো একটা বড় বিপদ অপেক্ষা করছে। তখনই আরো একটা তুষারের ঝড়ের ঝাপটায় তারা আবারও বরফের নিচে পড়ে যায়। প্রাণ হারায় তাদের ক্যাপ্টেন মার্সেলো। বরফের আস্তরণে ঢাকা তার শরীরটা হয়তো গত 17 দিন ধরে এটাই চাইছিল। ক্যাপ্টেনকে হারিয়ে সবাই এবার উপরওয়ালার কাছে প্রার্থনা করে। তুষার ঝড়ে 4 দিন চাপা থাকার পর নামও তার পা দিয়ে প্লেনের জানালার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসে। এক এক করে সবাই বাইরে বেরিয়ে সূর্যের তাপ অনুভব করে। যদিও এতে নামর পা কেটে যায়, তবু সূর্যের আলো দেখে এত কষ্টের মাঝেও যেন কিছুটা স্বস্তি। এরপরে নান্দু বলে সে পাহাড়ের ওপারে জনবসতি খোঁজার জন্য যাবে, কারণ এইভাবে বসে থাকলে তো আর চলবে না। এরপরে 36তম দিনে সবাই একরকম প্রস্তুতি নিয়ে রাতের ঠান্ডা থেকে বাঁচার জন্য অনেকগুলো জামা কাপড় পরে। এরপর তারা বেরিয়ে পড়ে আর্জেন্টিনার দিকে। বরফের ভেতরে তারা এগিয়ে চলেছে। নামুর পায়ে ইনফেকশন হয়ে যাওয়ায় সে প্লেনে ফিরে আসে। বাকিরা এগিয়ে চলে আর্জেন্টিনার উদ্দেশ্যে। পরদিন সকালে নামু প্লেনে নান্দুকে দেখতে পেয়ে চমকে উঠে জিজ্ঞেস করে তারা তো আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা হয়েছিল, তাহলে সে এখানে কি করছে? তখন সে জানায় তারা যখন আর্জেন্টিনার দিকে হাঁটছিল রাস্তায় তারা প্লেনের ভাঙা অংশ পেয়ে যায়। সেখানে তারা অনেকগুলো সুটকেস পেয়েছে, যার মধ্যে ছিল রামের বোতল, সিগারেট, বেশ কিছু খাবার আর চকলেট। তবে তাদের পক্ষে এক রাতের বেশি প্লেনের বাইরে থাকা প্রায় অসম্ভব। তারা সেখানে রেডিওর ব্যাটারিও পেয়েছে, কিন্তু সেটা এত ভারী সেটা নিয়ে এখানে আসা সম্ভব নয়, তাই তারা রেডিও নিতে এসেছে। অবশেষে তারা রয়কে নিয়ে বেরিয়ে পড়ে ব্যাটারির সাথে রেডিও জুড়তে। এরপরে তারা সেখানে পৌঁছে রেডিওটা ঠিক করে ব্যাটারির সাথে কানেক্ট করলে সেটা চলতে শুরু করে। রবার্ট রেডিওতে জানিয়ে দেয় তারা এখনো জীবিত আছে এবং তাদের জন্য যেন রেস্কিউ টিম পাঠানো হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। উল্টো ভেসে আসে একটা গানের সুর। এদিকে নামোর অবস্থা আরো খারাপ হয়ে গেছে, তার পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ছে। নামও বুঝতে পারে সে হয়তো মারা যাবে। বাড়িতে অপেক্ষায় থাকা ভাই বোন আর মা বাবার সাথে হয়তো তার আর দেখাই হবে না। পরদিন তারা আবারও প্লেনে ফিরে আসে, কিন্তু তারা একেবারে খালি হাতে ফিরেনি। তারা ওয়াটারপ্রুফ ফ্যাব্রিক নিয়ে আসে, যা দিয়ে তারা অনায়াসে একটা স্লিপিং ব্যাগ বানাতে পারবে। এইভাবেই কেটে গেছে 57 দিন। তারা মাত্র 17 জন বেঁচে আছে। রেডিওতে তারা শুনতে পায় তাদের জন্য একটা বিশেষ টিম তৈরি করা হয়েছে, যা তাদেরকে তল্লাশি করার চেষ্টা করবে। এই কথা শুনে রবার্ট আশা ফিরে পেলেও বাকি সবাই জানতো এই প্লেনটাও তাদেরকে খুঁজে পাবে না, তাই তাদের নিজেদেরই চেষ্টা করতে হবে। পরদিন সকালে তারা দুঃখের মধ্যেও একটু খুশি হওয়ার জন্য সবাই মিলে গ্রুপে ছবি তুলতে থাকে, যেন তারা কোনো ট্রিপে আছে। যদিও এই পিকচারগুলো তারা বাদে কেই বা দেখবে, কিন্তু ইতিমধ্যে নামও ভেঙে পড়েছে। কিছুদিনের মধ্যেই হয়তো সে মারা যাবে, তাহলে বাকিরা নতুন একটা লাশ পাবে খাবার জন্য। তবে তার একটাই ইচ্ছে, সবাই যেন আন্দিজের মায়াজাল থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। পরদিনই সে ঘুমের মধ্যে মারা যায়। তার হাতে একটা চিঠি পাওয়া গেছে, সেখানে লেখা ছিল বন্ধুদের জন্য নিজের প্রাণ ত্যাগের চেয়ে বড় আত্মত্যাগ এই দুনিয়া হয়তো আর কিছুই নেই। এটা দেখে সবার চোখে পানি চলে আসে। বাকিরা সিদ্ধান্ত নেয় কালকে এই জমপুরি থেকে সবাই বেরোনোর চেষ্টা করবে। এবার যাই হয়ে যাক, তারা আর ফিরে আসবে না। আজ 61তম দিন। শেষ চেষ্টা করার জন্য তারা সবাই রওনা হয়েছে। লম্বা পথ অতিক্রম করে যেভাবেই হোক পৌঁছাতে হবে তাদের জনবসতির খোঁজে। সেদিন রাতটুকু স্লিপিং ব্যাগে কাটানোর পর পরদিন সকালে সূর্যের আলো ফোটার সাথে সাথেই তারা পাহাড় চড়তে শুরু করে। তারা সামনে পাহাড় ছাড়া আর কিছুই দেখতে পায় না। রবার্ট তো জানতো তাদের কাছে আর 1 সপ্তাহের খাবার বেঁচে আছে। কোনোভাবে যদি তারা একবার চিলি পৌঁছে যায় তাহলেই সব কষ্ট সার্থক। নান্দু আর রবার্ট মিলে পশ্চিমের দিকে যাত্রা শুরু করলে টিন প্লেনে ফেরত চলে আসে, যাতে তাদের জন্য বরাদ্দ খাবার কম না পড়ে যায়। এতে তাদের কাছে থাকা 1 সপ্তাহের খাবার তারা প্রায় 10 দিন খেতে পারবে। চিলির আগেই রয়েছে এক টুকরো সবুজ জায়গা, সেখানে পৌঁছানোর পরিকল্পনা করছে তারা। 10 দিন চলার পর তারা অবশেষে একটা নদী দেখতে পায়। সেখানে পানিতে মুখ ধুতে যাবে, তখনই নদীর ওপারে একজন মানুষকে দেখতে পায়। তারা দুজন লোকটার কাছে বাঁচার জন্য আকুতি জানালে লোকটা ওপার থেকে
তাদেরকে ছুড়ে দেয় এক টুকরো কাগজ তাদের পরিচয় জানার জন্য। তারা দুজন নিজেদের পরিচয় আর অবস্থানের কথা জানিয়ে কাগজের টুকরোটা আবারও ছুড়ে দেয় লোকটার উদ্দেশ্যে। এরপর সেই লোকটা তাদের দুজনকে নিজের বাড়িতে নিয়ে যায়। দীর্ঘ 51 দিন পর প্রথমবারের মতো তারা সুস্বাদু খাবার খেতে পায়। এয়ারফোর্সে ততক্ষণ খবর পৌঁছে গেলে নান্দো আর রবার্টের কাছে প্রচুর সাংবাদিক আসে তাদের ইন্টারভিউ নিতে শুরু করে। এদিকে প্লেনে থাকা বাকিরা রেডিওর মাধ্যমে এই খবর পেলে সবাই আনন্দে আত্মহারা হয়ে ওঠে। অবশেষে তারা ফিরতে পারবে স্বপ্নের দুনিয়ায়। এতদিন পর সবাই আজ পরিপাটি হয়ে সাজলো। কেউ আবার শেষ বিদায় জানায় প্রাণহীন প্রিয় বন্ধুদের। কিছুক্ষণের মধ্যেই তাদের চিলির এয়ারফোর্স প্লেন থেকে নিতে আসে। তা দেখে আনন্দে নাচতে শুরু করে তারা। অবশেষে 22শে ডিসেম্বর 1972 সালে আন্দিজ পর্বতমালা থেকে 16 জন যাত্রী ফিরে আসে নিজের আপনজনের কাছে। এই অসম্ভবকে সম্ভব হতে দেখে পুরো উরুগুয়ের মানুষ নিজেদের রিয়েল হিরোকে স্বাগত জানায়। সমস্ত সাংবাদিক সহ জনসাধারণের একই প্রশ্ন, এতদিন ধরে কিভাবে টিকে থাকলো তারা? যদিও 16 জন ফিরে এসেছে, তবুও তাদের মনের মধ্যে এখনো আন্দিজের ভয়াবহ স্মৃতি দাঁড়িয়ে বেড়ায়। তাদের মনে একটাই প্রশ্ন, যদি ফিরে আসতেই হতো তাহলে সবাই কেন নয়? কারণ মৃত্যুকে হার মানিয়ে আসলেও বন্ধুদের হারানোর যন্ত্রণা রেখে গেছে মনে গভীর ক্ষত। তো এখানে এই ভয়ঙ্কর সুন্দর মুভিটা শেষ হয়ে যায়।